আপনারা শুনছেন 93.5 রেড এফএম। আমি হলাম সাগরিকা, আপনাদের ফেভারিট শো নিয়ে, যার নাম আসল কেস উইথ সাগরিকা। বন্ধুরা, 9টা বেজে 16 মিনিট হয়েছে, আর এই সপ্তাহের টপিকটা হলো ক্রাইম অ্যান্ড মার্ডার। খুবই ভয়ঙ্কর টপিক। আজ আমি স্টুডিওতে কিন্তু একা নই, আমার সঙ্গে বসে আছেন একজন বিশেষ ব্যক্তি, এমন একজন ভয়ঙ্কর ব্যক্তি যিনি অনেক মানুষকে, এর থেকে বেশি কিন্তু আমি কিছু বলতে পারবো না, তা নাহলে আমার প্রাণ সংশয় করতে পারে। আমি ঠিক বললাম তো মিস্টার বেল্লা? আপনি অনেক বুদ্ধিমতী আছেন ম্যাডাম। আজকের জন্য ব্যাস এতটাই। আমরা কালকে আবার কথা বলবো আপনাদের ফেভারিট অনুষ্ঠানে, যার নাম আসল কেস উইথ সাগরিকা। ততক্ষণ আপনি শুনতে থাকুন 93.5 রেড এফএম। গুড বাই, কিপ স্মাইলিং। হায়, আমার আওয়াজটাও যদি সাগরিকার মতো হতো না, তাহলে দিন রাত আমিও রেডিওতে কথা বলে যেতাম। লক্ষ লক্ষ ফ্যান হতো আমার। জানো তো, এই প্রোগ্রামটা না শুনে আমি তো থাকতেই পারি না। আরে এটাই তো প্রবলেম ইয়ার, এই প্রোগ্রাম শোনার চক্করে তো রোজ দেরি হয়ে যায়। আচ্ছা চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। না, তুমি বেরিয়ে পড়ো, আমার বেরোতে এখন 8 ঘন্টা লাগবে। Okay, bye. বাই। ম্যাডাম, আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম ডেকেছেন। প্রিন্সিপাল ম্যাডাম? কিন্তু এখন তো 9:30 বাজছে না, ম্যাডাম আছেন এখনো? হ্যাঁ আছে তো, আপনাকে তাড়াতাড়ি ডেকেছেন। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? কে তুমি? স্যার, একটা আই কার্ড আছে। এই মেয়েটির নাম প্রেরণা, আর গ্রেড স্কুলের লাইব্রেরিয়ান ছিল। স্যার, টাকা পয়সা, মোবাইল সবকিছু একই রকম আছে, কেউ পার্সে হাতই দেয়নি। আমি এটাই ভাবছিলাম, এটা চুরির ব্যাপার নয়। দয়া স্যার, ছুরিটাকে বের করো আর বডিটাকে উল্টে দাও। হ্যালো তানভি, জানিস কি হয়েছে? আমি এখানে বিচে আছি, এখানে একটা লাশ পড়ে আছে। হ্যাঁ, আমি জগিং করতে এসেছিলাম, আর এখানে একটা ভিড় জমেছিল। হ্যাঁ হ্যাঁ, লাশ আমার চোখের সামনেই আছে। মার্ডারের ব্যাপারে শোতে কথা বলাটা কত সহজ, কিন্তু যখন চোখের সামনে লাশ দেখতে পাই তখন। স্যার, এই ছুরিটা পুরো 5 ইঞ্চি ভেতরে ঢোকানো হয়েছিল। মাই গড, কেউ ছুরি দিয়ে খুঁচিয়ে লিখেছে নাম্বার 2। স্যার, খুনির সাহস দেখুন, প্রথমে খুন করেছে, তারপরেই 2 লিখেছে। কিন্তু কেন লিখেছে? অদিতি, খুনিরা ভয় দেখানোর জন্য এই সমস্ত কাজ অনেক সময় করে। স্যার, মোবাইলটা মনে হয় ওই মেয়েটার, এতে 16খানা মিস কল আছে। 16টা মিসড কল? হ্যাঁ স্যার, এই ফোনটায় কাল 9:30 থেকে 10টার মধ্যে কোনো শেখর নামের কেউ এতগুলো ফোন করেছিল। তার মানে হলো এই শেখর এই মেয়েটার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিল। প্রেরণা, এ তোমার কি হয়ে গেল? প্রেরণা, প্রেরণা, আমি বারবার ওকে ফোন করছিলাম, কিন্তু ও ফোনই তুললো না। আমি কি করে জানবো যে ও খুন হয়ে গেছে? প্রেরণা, শেখর, নিজেকে সামলাও, আমাদের সাহায্য করো খুনিকে ধরতে। আপনারা ধরতে পারবেন খুনিকে? আপনারা ধরতে পারবেন খুনিকে? বলুন। যদি যদি আপনারা ধরতে পারেন খুনিকে, তাহলে আমি বলবো কার খুন কে করেছে। তুমি চেনো তাকে? কে সে? আমার সাথে শুধু ওর ফোনে কথা হয়েছিল। নাম্বারটা কত? নাম্বার তো আমার জানা নেই স্যার, কিন্তু যখন আমি রাতে ফোন করেছিলাম তো একটা লোক ফোন তুলেছিল। উনি আমায় বলেছিলেন প্রেরণা চলে গেছে,
উপরে চলে গেছে। স্কুলে রাত্রে ফোন তুলেছে? স্যার এমনও তো হতে পারে ওই লোকটা স্কুলেই কাজ করে। শেখর, যদি ওই লোকটা দ্বিতীয়বার তোমাকে ফোন করে, তুমি ওর গলার স্বর শুনলে চিনতে পারবে? কাল রাতে ওই লোকটা যা কিছু তোমায় ফোনে বলেছে সেগুলো আমরা এদের লিখে দিয়েছি। এরা এখন ফোন করবে, ঠিক আছে? তুমি এখন ফোনে এদের আওয়াজ শুনতে পাবে। তোমাকে চিনতে হবে সে কে যে তোমাকে রাত্রে ফোন করেছিল, ঠিক আছে? ইয়েস স্যার। বলুন প্লিজ, প্লিজ বলুন। আর আর তুমি প্রেরণাকে কখনো পাবে না। ও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মনে হয় এই আওয়াজটা হতে পারে। এই আওয়াজটা হতে পারে? মনে হয়। অদিতি, ওয়ান মোর, শোনো, ভালো করে শোনো। হ্যাঁ। তোমার এই আওয়াজটা চেনা ভীষণ জরুরি। ইয়েস স্যার। আবার বলুন। আবার? হ্যাঁ, আবার বলুন। আচ্ছা। আর তুমি প্রেরণাকে কখনো পাবে না। ও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কি হলো? মনে হয় এটাই। না, মনে হয় এই আওয়াজ নয়। নেক্সট। আসুন, আপনি এদিকে আসুন। এবার আপনি বলুন, যা লেখা আছে সেটাই বলবেন। আর তুমি প্রেরণাকে কখনো পাবে না। ও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই সিগারেট একদিন তোমাকে মেরে ফেলবে। না, আসলে সিগারেট তো আমিও ছাড়তে চাইছি। ওই আসলে যখন খুব বেশি টেনশন হয় বা বাড়িতে যাই। বারে যাও? তুমি বারেও যাও? হ্যাঁ? বার? না 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 স্যার। চলো। স্যার 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 চলো। স্যার 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 কি করছেন স্যার? স্যার আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? তোমাকে আজকে আর কেউ বাঁচাতে পারবে না, বুঝলে? স্যার, স্যার, দয়া স্যার, এটা আপনি কি করছেন? এই লোকটা আমাদের কাছে কোনো কথা লুকোচ্ছে। স্যার, যা জিজ্ঞাসা করার ওখানেই জিজ্ঞেস করুন, দূরে নিয়ে যাওয়ার কি আছে? এ সবার সামনে কখনোই মুখ খুলবে না। চলো। দয়া, দয়া, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ছেড়ে দাও ওকে। স্যার এই লোকটা এক্ষুনি বলে দেবে স্যার। দয়া, দয়া, আগের বার তুমি কাউকে জিজ্ঞাসাবাদ করছিলে, মনে আছে তুমি কি করছিলে? স্যার আমি প্রমিস করছি আমার হাতে কারোর প্রাণ যাবে না। চলো। না, দয়া, স্যার 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 আমি 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 সবটাকে সবকিছু সত্যি 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 বলছি স্যার। আমি 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 বলছি স্যার। স্যার ও আমাকে হুমকি দিয়েছিল যেন আমি নিজের মুখ না খুলি। আমি ওকে দেখে নিয়েছিলাম। কোথায় দেখেছিলে? বারে। বারে? প্রেরণা বারে যেত? ও বার ডান্সে ছিল স্যার। ফেডরিক, ইয়েস স্যার। প্রমাণ যাতে কেউ নষ্ট না করে দেয় তার আগে তুমি ডান্সারদের লকার রুমে গিয়ে চেক করো। ওখানে দাঁড়িয়ে থাকো, যাও। হ্যাঁ, এই হচ্ছে প্রেরণা। এখানে কাজ করতো। ও আসতো এখানে নাচ করতে, কিন্তু আমি জানতাম না যে ও একজন লাইব্রেরিয়ান। ম্যানেজার বাবু, ডান্স বারে তো ঝগড়া হয়েই থাকে। তো প্রেরণার কি কারোর সাথে কখনো কোনো ঝগড়াঝাটি হয়েছিল? কোনো কাস্টমার ওকে বিরক্ত করতো? না, এমন কখনো কোনোদিনই হয়নি। আচ্ছা, এই ডান্সাররা যে এখানে আসে এরা এদের জিনিসপত্র কোথায় রাখে? আসুন আমি দেখাচ্ছি, আসুন। প্রত্যেকটা মেয়েকে এক একটা লকার দেওয়া হয়েছে। কি হলো ফ্রেডি? আরে রুমে আসার আগে একবার খোঁজ দিয়ে তো দেখতে হয়। আমি তো সরি বললাম। হোয়াট সরি? স্যার, আমি কি করে জানবো যে ঘরে কেউ আছে? ঠিক আছে, ভেতরে আর কেউ আছে? না, কেউ নেই। ঠিক আছে, আসুন।
স্যার এইটাই প্রেরণার লকার, কিন্তু বন্ধ তো স্যার। এই লকারের চাবি কোথায়? ওটা তো প্রেরণার কাছেই থাকতো। ও, সুধাকর লকার ভেঙে দাও। ওকে স্যার। স্যার, জুয়েলারি বক্স, এতে গয়নাও আছে। ডায়মন্ড নেকলেস, খুব দামি মনে হচ্ছে। এর মধ্যে যে হিরে লাগানো আছে কমসে কম 30-40 হাজার টাকার হবে। স্যার এই নেকলেসটা কেউ গিফট দিয়েছে বোধহয়। স্যার, রেডিও স্টেশনের চিঠি। কংগ্রাচুলেশনস, আপনি এই প্রতিযোগিতা জিতে গেছেন। 93.5 রেড এফএম এর তরফ থেকে আপনাকে 50,000 টাকা দেওয়া হচ্ছে। 50,000 টাকার চেক এই চিঠির সাথেই পাঠানো হচ্ছে। সাগরিকা, 50,000 টাকার পুরস্কার, ডান্স বার, এই নেকলেস, এই সব জিনিসের সঙ্গে প্রেরণার মাথায় যে এই নম্বর 2 লেখা আছে, এর সাথে কি সম্পর্ক আছে কিছুই বোঝা যাচ্ছে না। এটা ওই রেডিওর মেয়েটাকে জিজ্ঞাসা করতে হবে, সাগরিকাকে। কে জানে এই 50,000 টাকারই কোনো ব্যাপার কিনা। খুন আর অপরাধের কথা কখনো শেষ হয় না, কিন্তু এই সময়টা শেষ হয়ে যায়। আপনারা শুনছেন 93.5 রেড এফএম, আর আমি হচ্ছি সাগরিকা। এবার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আগামীকাল মানে 5ই মার্চ সন্ধ্যে 8টার সময় একদম দেখতে ভুলবেন না সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে। ইন্ডিয়ান আইডলের ব্যাপারে তো ভুলেই গিয়েছিলাম। একটা কাজ করি, একটা ভোট করে দিই। কাকে ভোট করব, অভিজিৎকে না অমিতকে? স্যার আপনি দুজনকে ভোট দিয়ে দে ভাই, আমার তো মনে হয় দুজনেই ইন্ডিয়ান আইডল হওয়ার যোগ্য। বন্ধুরা, যাওয়ার আগে আমার কাছে আপনাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। একজন ড্যাশিং অফিসার, আপনারা প্রত্যেকেই যার ফ্যান। ইনফ্যাক্ট সে এই মুহূর্তে আমার সামনেই আছে, সিআইড ইন্সপেক্টর দয়া। আপনি বসে পড়ুন স্যার। থ্যাংক ইউ ইন্সপেক্টর দয়া। এই মুহূর্তে আমরা আমাদের শোতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে যদি কারোর কাছে খুন করার সঠিক মোটিভ থাকে তাহলে সেটা খুন নাকি ন্যায়? খুন তো খুনই হয়, সেটা যে কারণেই করা হোক। গ্রেট! ইন্সপেক্টর দয়ার কাছ থেকে এক্সপেক্টেড উত্তর। থ্যাংক ইউ ইন্সপেক্টর দয়া। এবার সত্যি সত্যি আমার যাওয়ার সময় এসে গেছে। আমি হলাম সাগরিকা, আর আপনারা শুনতে থাকুন 93.5 রেড এফএম। সাগরিকা দেবী, আমরা আপনার সাথে ওই প্রোগ্রামের ব্যাপারে কথা বলবো যে প্রোগ্রামে ওই প্রেরণা এসেছিল। কেউ ওকে খুন করে দিয়েছে। আমি জানি। আপনি জানতেন? আগে হ্যাঁ, আমি ওর লাশ বিচে দেখেছিলাম। বিচে? হ্যাঁ, রোজ সকালে আমি ওখানে জগিং করতে যাই। সাগরিকা দেবী, প্রেরণা আপনার শোতে এসেছিল, ও 50,000 টাকা জিতেছিল। আপনি কি আমাদের ওর সম্পর্কে আর কিছু বলতে পারেন? কি জানি, ওই মেয়েটাকে আমার খুব একটা ঠিকঠাক মনে হয়নি। কেন? স্যার, এই প্রোগ্রামে আমি 2জন লোককে ডেকেছিলাম। জানি না কেন প্রেরণা আসতেই ওই লোকটার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। বুঝতে পারিনি কি ব্যাপার নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। তারপর আমাকে দেখেই থেমে যায় ওরা, আর তারপর এমনভাবে অ্যাক্টিং করতে থাকে যেন মনে হয় ওরা একে অপরকে চেনেই না। লোকটা কে ছিল? আই থিঙ্ক মুকেশ নাম ছিল ওর। আমি পুরো নাম আর ঠিকানা আপনাকে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ। অ্যান্ড স্যার, এই কেসের ব্যাপারে রেড এফএম এর লিসনারদের কাছ থেকে যদি আপনি সাহায্য নিতে চান বা কিছু বলতে চান তো প্লিজ গো হ্যাঁ, হেড। ঠিক আছে। এটা হলো এখানকার নম্বর। এক্সকিউজ মি। 93.5 রেড এফএম এর সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে এসিপি প্রদ্যুমানের নমস্কার। আপনারা সবাই প্রেরণা মার্ডার কেসের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। যদি এই কেসের ব্যাপারে বা খুনির ব্যাপারে যদি আপনারা কিছু জানেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার হলো 22842255। আই রিপিট, 22842255। থ্যাংক ইউ। স্যার, এই যে মুকেশের পুরো নাম আর অ্যাড্রেস। দরজা খোলো মুকেশ। মুকেশ! মুকেশ! ম্যাডাম, ম্যাডাম, এক মিনিট, আপনি এখানে দাঁড়ান, সামলান নিজেকে। হয়েছে এটা? ও
মাই গড, মুকেশ! নো স্যার। ও ওকে রোলটাও তো। স্যার এটা মনে হচ্ছে কোনো সিরিয়াল কিলারের কাজ। প্রথম নম্বর 2 আর এখন 3 নম্বর পেলাম। এই গুলি লাগার পরে যে আঘাতটা হয়েছে তা খুবই সামান্য। জানি না এটা কোন গুলি মেরেছে। শিরদাঁড়ার দিকে গুলিটা রয়ে গেছে। বুলেটটা খুবই অদ্ভুত রকমের, ভীষণ পাতলা। এটা মনে হচ্ছে একদম নখের মতো দেখতে লাগছে। ডক্টর অঞ্জলিকা, এটা বুলেট না অন্য কিছু? স্যার, এটা তো একটা বুলেটই, .11 ক্যালিবারের। এই দেখুন মুকেশের আঘাতটা, এখানে গান পাউডার লেগে আছে, তার মানে এটা নিশ্চিতভাবে বুলেট। .1 ক্যালিবারের বুলেট? ডক্টর অঞ্জলিকা, এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। এর আগেও একটা কেসে .11 ক্যালিবারের বুলেট ছিল, কিন্তু হ্যাঁ, আমারও একটু একটু মনে পড়ছে ঠিক কোন কেসে দেখেছিলাম এটা। স্যার, আমি এটাকে আমার কম্পিউটারে ম্যাচ করে দেখছি, জানা যেতে পারে ওটা কোন কেস ছিল। স্যার, আপনার স্মৃতিশক্তির প্রশংসা করতে হয়। 8 বছরের পুরনো একটা কেস যাতে এই রকম গুলি পাওয়া গিয়েছিল, 97-এর কেস ছিল। খানাপুর রোডে অনেক রক্ত পড়েছিল আর সেখানে এই রকম একটা বুলেট পাওয়া গিয়েছিল, কিন্তু ওই গুলিটা চালানো হয়নি। আর স্যার, লাশও কিন্তু নিখোঁজ ছিল। ইনফ্যাক্ট ওই লাশটা পাওয়াই যায়নি। ওই কেসটা এখনো আগের মতোই পড়ে আছে স্যার। 8 বছর আগের কেস ছিল। এই কেসটা স্পেশাল ব্যুরোকে দিতে হবে। ইন্সপেক্টর দক্ষকে এই কাজের দায়িত্ব দিতে হবে। কাল মুকেশ নামে একজন খুন হয়েছে। তাকে একটা অদ্ভুত গুলি দিয়ে খুন করা হয়েছে। গুলিটা খুবই ছোট, .11 মিলিমিটারের। আমরা রেকর্ড চেক করতে গিয়ে জানলাম যে 1997-এ একটা খুন হয়েছিল, যেখানে মাটিতে পড়ে থাকা রক্তের মধ্যে এরকমই একটা বুলেট পাওয়া গেছিল। আজ পর্যন্ত এই ধরনের গুলি দিয়ে কোনো খুন হয়নি। এই দুটো কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। মে আই কাম ইন স্যার? স্যার, যেরকমটা আপনি অর্ডার দিয়েছিলেন, জ্যাসমিন প্রকাশ রিপোর্টিং অন স্পেশাল ব্যুরো ডিউটি স্যার। কাম ইন জাসমিন। জাসমিন আজ থেকে স্পেশাল ব্যুরোতে থাকছে। ওর মাথার ওপরে 3 কেন লেখা আছে? সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। কে সেই খুনি যে খুন করার পরে কপালের ওপরে নাম্বার লিখছে? 2 পেয়েছি আর 3 পেয়েছি। এরকম আবার যেন না হয় যে আরো একটা আমরা লাশ পেলাম যার কপালে নাম্বার লেখা থাকবে 4। তোমাকে এই আউটলাইনের মধ্যে একটা কমপ্লিট ফেস করতে হবে। সেই ফেসের মধ্যে খুনির মুখটা ফুটিয়ে তুলতে হবে অজাত শত্রু। তোমাদের সবাইকে এই খুনিকে খুঁজে বের করতে হবে। হয়তো এ সেই খুনি যে 97-এ খুন করেছিল, যে আজও হয়তো খুন করছে।
এই কেসে ইন্সপেক্টর দক্ষ তোমাদের সঙ্গে থাকবে। এই ব্ল্যাঙ্ক এরিয়ার মধ্যে খুনির নামটা ফুটিয়ে দিল অজাতশত্রু। এসব কি হচ্ছে? স্যার, দক্ষ ইন্সপেক্টর অর্জুনকে গুলি করেছে। গুলি করেছে দক্ষ? স্যার, স্যার ওই অর্জুন ক্রাইম সিন থেকে পালাচ্ছিল স্যার। দক্ষ ইন্সপেক্টর অর্জুন নয়, তুমি পালাচ্ছিলে ক্রাইম সিন থেকে। স্যার, আমরা সাগরিকার লাশের কাছে ছিলাম। হঠাৎ করে আমরা গুলি চলার আওয়াজ শুনি। ওখানে গিয়ে দেখি ইন্সপেক্টর অর্জুনের লাশ পড়ে আছে আর দক্ষ ওখানে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা কি সত্যি দক্ষ? স্যার 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 আমি ওই দক্ষ, আমাকে তোমার গানটা দাও। স্যার, আমাকে আপনি বিশ্বাস করছেন না? আমি তোমাকে বিশ্বাস করি দক্ষ, কিন্তু তুমি পালাচ্ছিলে কেন? তোমার গানটা দাও দক্ষ। স্যার, দক্ষ, বললাম তো তোমার গানটা দাও। তোমার গানটা দাও দক্ষ। পরবর্তী খবরে যাওয়ার আগে চলুন আপনাদের আজকে সব থেকে বড় খবরের জন্য মুম্বাই নিয়ে যাই, যেখানে আমাদের সংবাদদাতা সুনেদি উপস্থিত আছেন। এখানে এই মুহূর্তে রেড এফএম রেডিও স্টেশনের মধ্যে ফেমাস রেডিও জকি সাগরিকার খুন হয়ে গেছে। সিআইডি স্পেশাল ব্যুরো এবং সিআইডি টিমের নাকের ডগায় এই খুনটা হয়েছে। এই দুটো টিমই খুন হওয়ার সময় এখানে উপস্থিত ছিল, কিন্তু এখনো কোনো কুল কিনারা হয়নি। সুনেদি, আপনি আমাদের এটা বলুন যে রেডিও জকি সাগরিকার খুন কি কারণের জন্য হয়েছে? দেখো, এই ঘটনা শুরু হয় প্রেরণা নামের একটা লাইব্রেরিয়ানের খুনকে কেন্দ্র করে। প্রেরণার লাশ সমুদ্রের ধারে পাওয়া যায়, যার কপালের মধ্যে 2 লেখা ছিল। তারপর মুকেশ নামে আরেকটা লোকেরও খুন হয়, যার মাথায় 3 লেখা ছিল। কিন্তু এই সব খুনে সিআইডি একটা অদ্ভুত জিনিস জানতে পারে। মুকেশকে মারার জন্য যে গুলিটা ইউজ করা হয়েছিল সেটা .11 ক্যালিবারের ছোট গুলি ছিল। 8 বছর আগে সেরকমই গুলিতে কোনো একজনের খুন হয়েছিল। রাস্তার ধারে ঠিক এরকমই .11 ক্যালিবারের গুলি পাওয়া গেছিল। 8 বছরের পুরনো এই কেসটা সমাধানের জন্য সিআইডি স্পেশাল ব্যুরোকে দায়িত্ব দেওয়া হয়। সিআইডি আর সিআইডি স্পেশাল ব্যুরো এই সিরিয়াল কিলারকে খুঁজতে খুঁজতে সাগরিকার কাছে পৌঁছয়, কারণ সাগরিকাই এই সব কটা খুন করেছিল। সাগরিকা সেই লোকগুলোকেই খুন করে যাদের সাক্ষী দেওয়ার জন্য সাগরিকার বাবার ফাঁসি হয়েছিল। কিন্তু যখনই সিআইডি টিম সাগরিকাকে ধরার জন্য সেখানে পৌঁছয়, তখন দেখে যে আগে থেকেই সাগরিকাকে কেউ মেরে দিয়েছে। আর হ্যাঁ রিয়া, চাঞ্চল্যকর খবর এটাই যে ইন্সপেক্টর অর্জুনকেও কেউ একজন গুলি করেছেন। ইন্সপেক্টর অর্জুন সাগরিকার খুব কাছের বন্ধু ছিলেন, আর ওনাকে সাগরিকার লাশের কাছ থেকে পালাতে দেখা যায়। আর ঠিক সেই অবস্থায় কেউ ওনাকে গুলি করে। ইন্সপেক্টর অর্জুনের সেখানেই মৃত্যু হয়েছে। অর্জুন মারা গেছে? অক্ষয়, অক্ষয় তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? অক্ষয়, দেখ দেখ টিভিতে কি বলছে। বলছে যে অর্জুন নাকি মারা গেছে। অর্জুনের মৃত্যু হয়েছে? ইন্সপেক্টর অর্জুনকে একজন সিআইডি অফিসার গুলি করেছেন। ওনার নাম দক্ষ। একজন সিআইডি অফিসার এমন কাজ কেন করলেন সেটা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। ইন্সপেক্টর দক্ষ অর্জুনকে গুলি করেছে? কিন্তু কেন? সিআইডি এবং সিআইডি স্পেশাল ব্যুরো দুটো টিমই এই কেসটা সলভ করতে উঠে পড়ে লেগেছেন। সূত্রের খবর যে সিআইডি আর সিআইডি স্পেশাল ব্যুরো টিমের মধ্যে এই বিষয়টা নিয়ে জোরদার লড়াই চলছে। ব্যক্তিগত লড়াই ঠিক কোন জায়গায় পৌঁছয় এখন সেটাই দেখার অপেক্ষায় আমরা। যা মনে আসছে তাই বলে যাচ্ছে। সিআইডিতে নাকি ঝগড়া শুরু হয়েছে। প্রথমে তোমার আর তোমার মেয়ের সম্পর্কটাকে দুনিয়ার সামনে তুলে ধরেছে, এখন দক্ষর পিছনে পড়েছে। স্যার, কিন্তু ওরা দক্ষর ব্যাপারে যেটা বলছে সত্যিই তো বলছে। দক্ষ অর্জুনের খুন তো করেইছে। অজাতশত্রু, বলার আগে একবার ভালো করে ভেবে দেখো। দক্ষ একজন সিআইডি অফিসার, বুঝেছো? সিআইডি অফিসার আমি জানি স্যার, কিন্তু এটার মানে তো এটা নয় যে ও খুন করতে পারে না। দেখো, যতক্ষণ না আমি প্রমাণ পাচ্ছি আমি এটা মানতে রাজি নই যে দক্ষ খুন করেছে। দ্যাটস অল। স্যার, আপনি যে কোনো মূল্যে দক্ষকে বাঁচাতে চাইছেন, তাতে সিআইডির সম্মান মাটিতে মিশে গেলে যাক। তুমি এটা চাইছো যে করেই হোক দক্ষকে ফাঁসির কাটে ঝোলাতে, কারণ ও সিআইডিতে আছে আর তুমি সিআইডি স্পেশাল ব্যুরোতে আছো। স্যার, আপনি এটা কি বলছেন? এটা ভুলে যেও না অজাতশত্রু,
যে সিআইডির স্পেশাল ব্যুরো আমি নিজের হাতে তৈরি করেছি। দক্ষ, তুমি এইভাবে চুপ থাকলে কিচ্ছু হবে না। তোমাকে সত্যি কথা বলতেই হবে, ওকে? দক্ষ, তোমার কিছু মনে পড়লো? ইন্সপেক্টর অর্জুনকে কে মেরেছে? তুমি কি ওকে মেরেছো? দক্ষ, ইন্সপেক্টর অর্জুনকে তুমি কেন গুলি করেছো? হ্যাঁ, ঠিক আছে, যদি আপনাদের মনে হয় যে অর্জুনকে আমি মেরেছি তাহলে তাই। মানে কি বলতে চাইছো তুমি? আমাদের ওপর দয়া তোমাকে করতে হবে না, বুঝেছো? স্পেশাল ব্যুরোর লোকেরা তোমাকে ইন্সপেক্টর অর্জুনের লাশের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তোমার হাতে বন্দুক ছিল কি না? স্যার, আমি তো বুঝতে পারছি না হয়েছেটা কি। তোমার হাত দিয়ে গুলি চলেছে না, গুলি চলেছে বন্দুক থেকে। হ্যাঁ, দেখলেন, গুলি চলেছে। স্যার, আমার গান থেকে গুলি চলেছে, কিন্তু আমি অর্জুনকে মারিনি, অন্য কেউ মেরেছে। কেউ ছিল না ওখানে স্যার, আমরা ওখানের কোনা কোনা খুঁজে দেখেছি। অন্য কেউ থাকার কোনো প্রমাণ ছিল না ওখানে, কেউ ছিল না ওখানে। দক্ষ, তুমি গুলি করেছিলে, তারপরেও বলছো অন্য কেউ মেরেছে? স্যার, আমি দক্ষর বন্দুকটা টেস্ট করে দেখেছি, আর ওই বন্দুক থেকেই গুলি চলেছে। স্যার, যেই গুলির দ্বারা ইন্সপেক্টর অর্জুনের মৃত্যু হয়েছে, ওই গুলিটা হয়তো দক্ষর গুলি থেকেই চলেছে। বাস, সবকিছু পরিষ্কার হয়ে গেল। কিন্তু স্যার, অর্জুনের যে গুলিটা লেগেছে বডির ভিতরে গিয়ে সেটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা টুকরো অর্জুনের পাঁজরে মানে হাড়ের ভিতরে গিয়ে লেগেছে, আর এক টুকরো হার্টের ভেতরে লেগেছে, যার জন্য ওর মৃত্যু হয়েছে। গুলিটা দুটো টুকরো হয়ে গেছে বলে বিশ্বাসের সঙ্গে এটা বলা মুশকিল যে ওই গুলিটা দক্ষর বন্দুক থেকেই চলেছে। ডক্টর অঞ্জলিকা, আপনি শেষ পর্যন্ত বাঁচিয়ে নিলেন দক্ষকে। এই ভেতরে গিয়ে গুলি দু টুকরো হয়ে যায়, সেটা আমি আজ অবধি কোনোদিন শুনিনি। এসিপি অজাতশত্রু, এমনটা ঘটতেই পারে। হাড়ে লেগে কখনো কখনো গুলি দু টুকরো হতে পারে। স্যার, এই গুলির দু টুকরো হয়ে যাওয়ার গল্পটা কিন্তু আমি মানতে রাজি নই। আই এম সরি। যেসব লোক এই রেডিও স্টেশনে আসা যাওয়া করে সবার এন্ট্রি এই খাতাতেই হয়, সবাই নিজের নাম ঠিকানা এই খাতাতেই লেখে। 4th মার্চেরটা দেখি। এই যে 4th মার্চ। স্যার, রেজিস্টার দেখে জানতে পেরে যাবেন যে খুনি কে ছিল। খুনি এখানে সাগরিকার সঙ্গে দেখা করতে এই রাস্তা দিয়েই আসতো, কিন্তু খুন করার পরে ও অন্য কোনো রাস্তা দিয়ে পালায়। মানে ওর ভেতরে আসার রেকর্ড তো রেজিস্টারে থাকবে, কিন্তু বাইরে যাওয়ার ব্যাপারে কিছু লেখা থাকবে না। দেখো একটু, এমন কতজন আছে যাদের আসার এন্ট্রি আছে, কিন্তু বাইরে বেরোনোর জন্য কিচ্ছু লেখা নেই। সূর্য, মঙ্গেশ, সঞ্জয়, আর স্যার এই নামটা বোঝা যাচ্ছে না স্যার, এটা কি লেখা আছে? কি দিয়ে কিছু লেখা আছে? আর স্যার অর্জুনের নাম পরে লেখা আছে। এই নামটা একটু দেখো, তোমার মনে আছে এই নামটা কে লিখেছিল? হ্যাঁ, মনে হয় এই ভদ্রলোক সাগরিকা ম্যাডামের কাছে এসেছিলেন। সাগরিকা ম্যাডাম যে প্রোগ্রাম করেন ওতে 50,000 টাকা পুরস্কার পাওয়া যায়, আর এই ভদ্রলোকই 50,000 টাকা পুরস্কার জিতেছিলেন। এটা তাহলে সেই প্রোগ্রাম যেখানে প্রেরণা, জগৎ আর মুকেশ গিয়েছিল। স্যার, এই প্রোগ্রামে 4 জন এসেছিল, 2 জন মারা গেছে, 2 জন জীবিত আছে। তার মধ্যে একজন এই জগৎ, যে আমাদের কাস্টডিতে আছে। আর দ্বিতীয় জন যে বেঁচে আছে সে এই লোকই হবে। স্যার, ওই 4 নম্বর সাক্ষী প্রতীক এখানেই থাকে। স্যার, এটা আবার কে? এ প্রতীক নয় তো? স্যার, সাগরিকা বলেছিল খুনি লম্বা চুলালা লোক। ওর চুল লম্বা ছিল আর সেটা পেছনে বাঁধা ছিল। এই প্রতীক স্যার। স্যার, স্যার ওনার কপালে নাম্বার 4 লেখা আছে। মানে ভিকটিম নাম্বার 4। বুঝে উঠতে পারছি না হচ্ছেটা কি।
সাগরিকা প্রতিশোধ নেওয়ার জন্য সাক্ষীদের এক এক করে মারছিল, কিন্তু সাগরিকা তো নিজেই মারা গেছে। তারপরেও একজন সাক্ষী খুন হয়ে গেল। কে মারতে পারে একে? স্যার, গান? এখন পর্যন্ত 6 জন লোক মারা গেছেন, আর যে এই খুনগুলো করছিল সে নিজেই মারা গেছে। আর যে সাগরিকাকে খুন করেছে এখন সেও মারা গেছে। কিন্তু আপনি এটা কি করে বলছেন যে এই সাগরিকাকে মেরেছে? যেই গুলিটা সাগরিকার বডি থেকে পাওয়া গেছে সেই গুলি এই বন্দুক থেকেই চলেছে। আর এই লোকটার হাতেও গান পাউডার লেগে আছে। এর মানে হলো ওই গুলিটা এই লোকটাই চালিয়েছে। আবার সেই খালি ফেস। খুনির এখনো কোনো হদিশ নেই। সাগরিকা মারা যাওয়ার পর ভেবেছিলাম যে খুনি এবার বোধহয় মারা গেছে, অন্তত আর কোনো খুন হবে না। কিন্তু প্রতীককেও কেউ খুন করলো। স্যার, সাগরিকার সঙ্গে অন্য কেউ জড়িত আছে। ও একলাই খুন করছিল না। 6 জন মারা গেছে দয়া, 6 জন। স্যার, একটা লোক এখনো বেঁচে আছে, এখনো একজন সাক্ষী বাকি, জগৎ। হ্যাঁ, জগৎ। এই জগৎকে কেউ খুন করার আগেই আমরা ওই খুনিকে ধরেই ছাড়বো। ডাক্তারবাবু, কিছু তো করুন, ক্রমশ এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও আমায় মেরে ফেলবে, ও আমায় মেরে ফেলবে। এইমাত্র খবর পাওয়া গেছে যে খানাপুর রোডের কেসে আরো একজন লোকের খুন হয়ে গেছে এবং সিআইডি টিম আরো একবার এই বিষয়ে ব্যর্থ। মাত্র একজন সাক্ষী বেঁচে আছেন, যিনি এই মুহূর্তে সিটি হসপিটালে আছেন, আর যার অবস্থা সত্যি সত্যি আশঙ্কাজনক। এটা আর কোনো সাধারণ কেস নয়, এটা সিআইডির প্রেস্টিজ ইস্যু। সিআইডি টিম হসপিটালে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। সিআইডির অফিসারদের হাসপাতালের প্রতিটি চত্বরে মোতায়েন করা হয়েছে। ফেডরিক্স, হ্যাঁ ম্যাডাম। তুমি একটা কাজ করো, সুধাকরের কাছে যাও, দেখো তো কোনো প্রবলেম হয়েছে কিনা। ওর হয়তো ওয়াকিটকি কাজ করছে না। ম্যাডাম, এখানে আমি একা। ফেডরিক্স, তুমি সুধাকরকে দেখে তাড়াতাড়ি ফিরে এসো, ওকে? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ অদিতি, কোথায়? উপরে? ঠিক আছে, ওকে। এসিপি স্যার, এই বুলেট প্রুফ জ্যাকেট আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে আমি তো ওপরের টিকিট কেটেই ফেলেছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে তোমাকে মারতে আসবে। কি দিলাবর, কেন এতগুলো লোককে খুন করলে? হ্যাঁ, কেন মেরেছো তুমি ইন্সপেক্টর অর্জুনকে? না স্যার, আমি অর্জুন স্যারকে মারিনি।
একে তো তুমি ওকে মেরে দিয়েছো, তারপর ওকে স্যার বলছো? হ্যাঁ, আমার জন্য তো উনি স্যারই ছিলেন, টাকা দিতেন আমাকে, আমি ওনার ইনফরমার ছিলাম। তুমি অর্জুনের ইনফরমার ছিলে? হ্যাঁ তাহলে অর্জুন তোমাকে চিনতো? হ্যাঁ স্যার। তাহলে ও এটাও জানতো যে এই সমস্ত খুন তুমি আর সাগরিকা মিলে করেছো? না স্যার, উনি জানতেন না। আর স্যার, আর আর কি বলো? সাগরিকা আর অর্জুন পরস্পরের বন্ধু ছিল। সাগরিকা ওর গার্লফ্রেন্ড ছিল স্যার। কি? যে মেয়েটি 4টে খুন করতে পারে সে একজন সিআইডি অফিসারের বান্ধবী ছিল? এটা একটা খুবই রেয়ার কেস ছিল, যেখানে অর্জুন নামে এক পুলিশ অফিসারের বন্ধুই খুন করছিল। সাগরিকা নামের এই মহিলা রেডিও এফএম এর রেডিও জকি ছিলেন। ইনি 4 জন লোককে এক এক করে মেরেছিলেন। এই 4 জনই কোর্টে সাক্ষী দিয়েছিলেন, যাতে সাগরিকার বাবার ফাঁসির সাজা হয়েছিল। চমকে যাওয়ার মতো কথা হলো যে ইন্সপেক্টর অর্জুন 8 বছর ধরে খুনিকে খুঁজতে থাকলো। আর যখন ও জানতে পারলো যে ওর বন্ধু সাগরিকাই খুনি, ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। সাগরিকাকে কেউ খুন করে দিয়েছিল। আমরা যখনই রেডিও স্টেশনে পৌঁছলাম স্যার, যেখানে সাগরিকা কাজ করতো, দেখলাম কেউ সাগরিকাকে গুলি করে দিয়েছে। আমি তো ওখান থেকে ভয় পেয়ে চলে গেলাম। তো তুমি ওখান থেকে পালিয়ে গেছিলে? হ্যাঁ, আর যখন ইন্সপেক্টর অর্জুনের গুলি লাগলো তখন তুমি কোথায় ছিলে? আমি তো ওখান থেকে চলে গেছিলাম স্যার। ওখানে কি হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। তাহলে এর মানে হলো ইন্সপেক্টর অর্জুন যখন খুন হয় তখন দক্ষ ওখানে একা ছিল। গুলি দক্ষ চালিয়েছে। দক্ষ, তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, এবারে সত্যিটা বলো, কি হয়েছিল ওখানে? না হলে একজন সিআইডি অফিসারকে খুন করার অপরাধে তোমাকে শাস্তি দেওয়া হবে। স্যার, ওখানে আরেকটা লোক ছিল। আমরা ওখানে কোনো লোককে দেখতে পাইনি দক্ষ। আর তুমি গুলি চালিয়েছিলে না? হ্যাঁ স্যার। কেন তুমি গুলি করেছিলে অর্জুনকে? কি শত্রুতা ছিল তোমার ওর সাথে? আমার কোনো শত্রুতা ছিল না ওর সাথে। তাও গুলি করলে? স্যার আমি ওকে গুলি বাঁচানোর জন্য করেছিলাম। ওকে বাঁচানোর জন্য? ইয়েস স্যার। স্যার, ওখানে কোনো একটা লোকের সাথে অর্জুনের ঝগড়া হচ্ছিল। ওর কাছে একটা গান ছিল আর ও অর্জুনকে গুলি করতো স্যার। নিজের বাঁচার রাস্তা তুমি বার করে নিয়েছো। গল্পটা ভালো। এটা গল্প নয় স্যার। তাহলে কোথায় গেল সেই লোকটা? স্যার, ও ওখান থেকে পালিয়ে যায়। অর্জুনের গুলি লাগার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ওখান তাহলে থেকে। ওই মুহূর্তে তুমি ফায়ার করনি কেন? গুলি কেন চালাওনি? স্যার, স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আমি দেখলাম যে অর্জুনের পিঠে যে ক্ষত হয়েছে তার থেকে রক্ত বেরোচ্ছে, আর ও মাটির উপর পড়তে যাচ্ছিল স্যার। তারপর স্যার ও হঠাৎ করে নিচে পড়েছে স্যার। আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি স্যার। ওর ওই যন্ত্রণা কাতর মুখটা, ওর মৃতদেহটা। স্যার, আমি এটি ছেড়ে দেবো স্যার। যতক্ষণ পর্যন্ত না গুলিটার ফয়সলা হচ্ছে যেটা তুমি চালিয়েছিলে ততক্ষণ। আমি কোনো গুলি চালাইনি স্যার। আবার এক কথা? হ্যাঁ স্যার, আবার ওই একই কথা স্যার। ওই গুলিটা অন্য কেউ চালিয়েছিল। অজাতশত্রু, এভাবেই শুধু তর্ক হবে, কোনো সমাধান হবে না। কখনো ও বলছে যে গুলি চালিয়েছে, কখনো বলছে চালায়নি। স্যার, আমি ভেবে নিয়েছি এই কেসটা আমি স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার ইন্সপেক্টর অক্ষয়কে দিচ্ছি। ও আজই সিআইডি স্পেশাল ব্যুরো জয়েন করছে। ইন্সপেক্টর অক্ষয়, ইন্সপেক্টর অক্ষয় রিপোর্টিং স্যার। অক্ষয়, অপরাধী তোমার সামনে, যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা বের করো। ইয়েস স্যার। সিআইডির দর্শকদের কাছে আমার নমস্কার। ইন্সপেক্টর অক্ষয়ের কাছে মাত্র 2 দিন আছে, সোমবার এবং মঙ্গলবার। এই 2 দিনে একে খুঁজে বের করতে হবে যে ইন্সপেক্টর দক্ষ অপরাধী কি না। যদি আপনারা সাহায্য করতে চান তাহলে দেখতে ভুলবেন না সোমবার এবং মঙ্গলবার রাত্রি 10:30টায় সিআইডি স্পেশাল ব্যুরো।